হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো অনেকদিন পরে লাইভ ক্লাসে আসছি। ইতিমধ্যে অনেক কিছু হয়ে গেছে। অনেকের বন্যায় আক্রান্ত, বন্যা অঞ্চলে অনেকের ত্রাণের প্রয়োজন এবং অনেকেই অনেক কিছু হারিয়েছেন। সবার প্রতি সমবেদনা, মানে মানে ব্যক্তিগতভাবে আপনাদের এই কষ্টের সময়ে আপনাদের জন্য সমবেদনা প্রকাশ করছি। তো আজকে যে আর্টিকেলটা, সেই আর্টিকেলটা হচ্ছে বাংলাদেশে কেন ফ্রিকুয়েন্টলি বন্যা হয়, এই বন্যার জন্য আসলে কারা দায়ী। আমরা আজকে ক্লাসে আর্টিকেলে দেখব যে বন্যার জন্য আমরা নিজেরা দায়ী, আমাদের নিজেদের পরিকল্পনা, রিভার ম্যানেজমেন্ট দায়ী। এক নম্বরে আমরা আর্টিকেলের একদম মিডল বা শেষ পর্যায়ে এসে দেখব যে আমরা নিজেরা নিজেদের যেই রিভার ম্যানেজমেন্ট, সেই রিভার ম্যানেজমেন্টের মধ্যে কিছু ত্রুটি আছে। সেই ত্রুটির কারণে আসলে আমাদের নদীগুলো এখন এইভাবে আমাদের হঠাৎ করে অতিবৃষ্টি হইলে আমাদের নদীগুলো সামাল দিতে পারে না। তারপর দেখব যে ইন্টারন্যাশনাল কিছু বিষয় আছে, যেই বিষয়গুলো বন্যার জন্য দায়ী, যেটা আপনার জলবায়ু সম্মেলনে প্রায় উঠে আসে যে বাংলাদেশ ইজ দ্য ওয়ার্স্ট সাফারার অফ ক্লাইমেট চেঞ্জ। সো এই কারণে আন্তর্জাতিক বিভিন্ন জলবায়ু সম্মেলনে বারবারই বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সরকার ক্ষতিপূরণ দাবি করছে। এছাড়া আমরা দেখব যে ভারতের সাথে যেহেতু আমাদের অভিন্ন নদী আছে, সেই নদীগুলো সাথে আমরা সঠিক হিসাব পাচ্ছি কিনা এবং সেখানে কি কি প্রবলেম আছে আজকের আর্টিকেলে। আর্টিকেলটা অনেক বড়, সেই বড় আর্টিকেলটা শেষ করতে পারবে কিনা I don't know, but I will try to complete as much I can complete. Okay, so dear students, once again I just remind you that this is a platform where you can learn English grammar, learn English vocabulary, especially idioms, phrases, new vocabularies in the simplest way. Because here I just take a news article specially, and news article contain day-to-day words, very common words. At the same time you'll find some advanced words here, and as it is a news article, it draws a lot of interest within us, and it is very interesting. We are very interested to read news articles. So whatever the thing is, if you like it, if you are interested in something, it benefit you when you learn through this system. So newspaper, learning English through newspaper, learning English with from stories is very effective. Truly, I truly assure you, it's very effective. So let's start our today's journey. Let's see how can you be benefited with this system of teaching. বাংলাদেশ সাবজেক্ট, এটা নিডস, বাংলাদেশের দরকার, রেভলিউশনারি চেঞ্জেস, ব্যাপক পরিবর্তন দরকার। এখানে ব্যাপক পরিবর্তন বলতে 100% পরিবর্তন দরকার এরকম মনে করতে পারেন। এখানে রেভলিউশনারি বলতে এমন না যে বাংলাদেশের কিছু সাম চেঞ্জেস না, এটা 100% পরিবর্তন দরকার টু ডিল উইথ ফ্লাডস, বন্যাকে নিয়ন্ত্রণ করার জন্য। এখানে টু ডিল উইথটা হচ্ছে ভার্ব, ইনফিনিটিভ। এটা বন্যাকে ম্যানেজ করা, বন্যা নিয়ন্ত্রণ করা। ডিল উইথ মানে এখানে যেমন আমি যদি বলি এ টিচার মাস্ট ডিল উইথ ব্যাড স্টুডেন্টস, কেমন এরকম। ডিল উইথ মানে কোনো কিছু ম্যানেজ করা। বন্যাকে ম্যানেজ করতে বাংলাদেশের দরকার একটা বৈপ্লবিক পরিবর্তন। মাচ অফ দ্য ইস্টার্ন বাংলাদেশ, কেমন, ইস্টার্ন মানে পূর্ব, ওয়েস্ট মানে পশ্চিম। আমরা পশ্চিমের দিকে ফিরে নামাজ পড়ি, এটার বিপরীত হচ্ছে ইস্টার্ন। আমাদের পূর্ব দিকের 12টা জেলা, বিশেষ করে এখানে 12টা জেলার কথা বলতেছে। মাচ অফ ইস্টার্ন বাংলাদেশ, বাংলাদেশের পূর্বের অধিকাংশ জায়গাগুলো ইজ আন্ডার ওয়াটার রাইট নাও, এখন পানির নিচে।
দ্য ফ্লাড এফেক্টেড এরিয়াস, বন্যা আক্রান্ত এলাকাগুলো এক্সটেন্ড, প্রসারিত হয়ে আছে, এক্সটেন্ড এখানে ভার্ব। ফ্রম সিলেট ইন দ্য নর্থ, উত্তরে সিলেট, থ্রু কুমিল্লা, সিলেট থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে ফেনী, এবং ফ্যামিলি থেকে নোয়াখালী, নোয়াখালী থেকে কক্সবাজার ইন দ্য সাউথ। মানে সম্পূর্ণ আপনার আমাদের যে পূর্ব দিকের নর্থ থেকে সাউথ পর্যন্ত জেলাগুলো, সেই জেলাগুলো বন্যায় আক্রান্ত, প্রসারিত হয়েছে, বন্যা প্রসারিত, বন্যা প্রভাব ফেলছে। কেমন? পিপল নিড হেল্প, মানুষের এখন সাহায্য দরকার, নিডটা এখানে বাদ, হেল্পটা এখানে কিন্তু নাউন, অবজেক্ট এখানে। অ্যান্ড ইট ইজ এনকারেজিং টু সি, এটা খুবই উৎসাহব্যঞ্জক, আশাব্যঞ্জক এবং খুবই ভালো লাগার বিষয় যে, এটা দেখে ভালো লাগছে যে, দ্যাট দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য ইয়াং পিপল, ছাত্ররা এবং তরুণরা টুগেদার উইথ আদার্স, তাদের সাথে অন্যান্যদেরকে নিয়ে, হ্যাভ এনগেজড, তারা নিয়োজিত আছে, দেমসেলভস, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন এটা, এনগেজ সামওয়ান উইথ সামথিং। I always engaged myself with studies. Good students engaged themselves with their studies. এরকম তো বলছে আপনার এখান থেকে সেন্টেন্সটা শুরু হয়েছে, মানুষের সাহায্য দরকার, এবং এটা খুবই আশাব্যঞ্জক, এটা দেখে আশাব্যঞ্জক মনে হচ্ছে যে ছাত্ররা এবং তরুণরা এবং তাদের সাথে অন্যান্যরা সবাই মিলে তারা নিয়োজিত আছে উইথ রিলিফ ওয়ার্ক, রিলিফ কাজে তারা নিয়োজিত আছে। এবার আসেন গ্লোবাল, রিজিওনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ড্রাইভার্স। আমি যেটা বলছি যে বন্যার জন্য তিনটা পার্টি দায়ী, শুধু বাংলাদেশ দায়ী না, অথবা শুধু ভারত দায়ী না, অথবা শুধু আন্তর্জাতিক বিশ্বের যারা পারশক্তি, যারা বিশ্বের অর্থনীতি, যারা বিশ্বের অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে, যাদের শিল্প উন্নত দেশ, এখানে ন্যাশনাল ড্রাইভার্স বলতে হচ্ছে শিল্প উন্নয়ন দেশগুলো বলছে, তারা দায়ী না। ইনফ্যাক্ট প্রত্যেকটা পার্টিকেলই ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আসলে এই বৃহৎ সমস্যা সৃষ্টি করছে। বৈশ্বিক, গ্লোবাল, বৈশ্বিক, রিজিওনাল মানে ন্যাশনাল, এবং ন্যাশনাল রিজিওনাল, আর রিজিওনাল বলতে এখানে ইন্ডিয়া বলছে, আঞ্চলিক। আপনি যে দেশের সাথে থাকবেন সেই দেশের সাথে বর্ডারে আপনার বিভিন্ন ইস্যুস থাকবেই, তো এটা বলছে রিজিওনাল বিষয়গুলো, গ্লোবাল বিষয়গুলো, আন্তর্জাতিক বিষয়গুলো, অল হ্যাভ কম্বাইন্ড, সকল কিছু একত্রে যুক্ত আছে, হ্যাভ কম্বাইন্ড, সব কিছু একত্র হয়ে টু ক্রিয়েট দ্য কারেন্ট ফ্লাড ডিজাস্টার, বর্তমান বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে। দ্য গ্লোবাল ড্রাইভার, এখানে ড্রাইভার বলতে গাড়ি চালক না, গ্লোবাল ড্রাইভার বলতে বৈশ্বিক যারা আসলে বন্যার জন্য দায়ী, এরকম বলতে পারেন। ইজ এম্বডিড বাই দ্য ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়া পরিবর্তনের কারণে আসলে বৈশ্বিক ব্যাপারটা আমাদের বন্যাতে প্রভাব ফেলছে। জিনিসটা এরকম আর কি, যেমন ধরেন আপনার আমাদের দেশে কিন্তু এত ইন্ডাস্ট্রি নাই, এত শিল্প, এত ডিজেল আমরা পুরাচ্ছি না, এত গাড়ি নাই আমাদের দেশে, আমরা শিল্প উন্নত দেশ না। যারা শিল্প উন্নত দেশ, সৌদি আরবের কথা বলতে পারেন, তারা কিন্তু তেল উৎপাদন করে অনেক টাকা আয় করতেছে, কিন্তু সেই তেলের, সেই জ্বালানির যে কালো ধোঁয়া, সেটা কিন্তু ক্লাইমেট চেঞ্জ করছে, এটার ফল কিন্তু আমরা পাচ্ছি। একইভাবে কানাডা, আমেরিকা, চায়না, কেমন, ওরা শিল্প উন্নত দেশ, রাশিয়া, ওরা শিল্প উন্নত দেশ, ওরা উন্নত হয়, বাট এটার যে নেগেটিভ ফলটা সেটা আমরা পাই। এটাই হচ্ছে গ্লোবাল ড্রাইভার। গ্লোবাল ড্রাইভার ইজ এম্বডিড বাই ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ বৈশ্বিক যে ফলটা মানে বন্যার নেগেটিভ ফলটা, সেটা আমরা ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে পাই। ওয়ান অফ হোজ ইফেক্ট ইজ দ্য ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি, স্কোপ অ্যান্ড ইন্টেন্সিটি অফ এক্সট্রিম ওয়েদার ইভেন্টস, এবং যেই বৈশ্বিক যে গ্লোবাল ড্রাইভার বন্যার ক্ষেত্রে, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে, এটার প্রভাব হচ্ছে এখন ইনক্রিজ, বৃদ্ধি পাচ্ছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে, স্কোপ হচ্ছে, ইন্টেন্সিটি, এক্সট্রিম ওয়েদার ইভেন্টস, আবহাওয়া মানে খারাপ আবহাওয়াগুলো এখন পৃথিবীতে বেশি ঘটছে। এখানে এক্সট্রিম ওয়েদার ইভেন্টস বলতে বোঝাচ্ছে আপনার সাইক্লোন, আর্থকুয়েকস, আপনার ফ্লাডস। কিছুদিন আগেই দেখছেন যে দুবাইতে কী হয়েছে, সৌদি আরবে কী হয়েছে, আপনার কানাডাতে কী হয়েছে, আমেরিকাতে কী হয়েছে। বন্যাতে দেখা গেছে যে
মানে কি মানে অবস্থা এরকম কিন্তু আগে ছিল না। এটাই বলতেছে এক্সট্রিম ওয়েদার ইভেন্টস ইনক্লুডিং আনটাইমলি এক্সেসিভ রেইনফল, বিশেষ করে মানে অসময়ে অস্বাভাবিক বৃষ্টিপাতগুলো বর্তমান সময়ে অনেক বেশি দেখা যাচ্ছে। আপনারা যদি একটু নিউজগুলো পড়েন, চোখ কান খোলা রাখেন, আপনারা কিন্তু নিজেরাই দেখবেন যে আমাদের আসলে এই যে অনেক বেশি বৃষ্টিপাত, সেটার ফলে কিন্তু অনেক দেশেই গত এক বছরে অন্তত 20 দেশ আসলে আক্রান্ত হয়েছে। দ্য মেইন কজ অফ দ্য অনগোয়িং ফ্লাডিং, অর্থাৎ বর্তমান চলমান যে বন্যা, সেটার প্রধান কারণ হচ্ছে ইজ দ্য এক্সেসিভ রেইনফল, ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে প্রধান কারণ। ইন ইন্ডিয়াস ত্রিপুরা স্টেট, ত্রিপুরা রাজ্যে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, এটা হচ্ছে মেইন কারণ। অ্যাজ ওয়েল এজ ইন বাংলাদেশ এবং ত্রিপুরায় ব্যাপক বৃষ্টিপাতের কারণেই কিন্তু আসলে বন্যাটা হয়েছে। এটা হচ্ছে আসল কারণ, 70 থেকে 80% কারণ এটা। ক্লাইমেট চেঞ্জ ইজ অলসো কজিং সি লেভেল রাইজ, এবং এই যে বৈশ্বিক যে ড্রাইভারের কথা বলছে, যে গ্লোবাল ড্রাইভার, এই গ্লোবাল ড্রাইভারের একটা বড় বিষয় হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। আসলে ক্লাইমেট চেঞ্জ জিনিসটা এভাবে বলতে পারেন যে আমাদের নর্থ পোল এবং সাউথ পোলে প্রচুর পরিমাণে বরফ আছে। তো দিন দিন আমরা যে জ্বালানি ব্যবহার করছি, জীবাশ্ম জ্বালানি যেটাকে বলা হয়, পেট্রোল, ডিজেল, অকটেন জ্বালানি, এক কথায় গ্যাস, এগুলো পোড়ানোর ফলে পৃথিবী দিন দিন গরম হচ্ছে। গরম হওয়ার ফলে পৃথিবীর যেই মেরুর বরফ গলে যাচ্ছে, এই বরফ গলার ফলে পৃথিবীর যে সমুদ্রের পানির লেভেল, এটা কি হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ ইজ অলসো কজিং সি লেভেল রাইজ, সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে, হুইচ স্লোস ডাউন দ্য প্যাসেজ অফ রিভার ওয়াটার টু দ্য সিস। এখন পানির উচ্চতা, যদি বঙ্গোপসাগরের পানির উচ্চতা বাড়ে, আপনার নদীগুলো কিন্তু দ্রুত পানি নিষ্কাশন করতে পারবে না, কারণ আপনার দক্ষিণে তো পানি ভরাট। এটাই বলতেছে ক্লাইমেট চেঞ্জ কজিং দ্য সি লেভেল টু রাইজ, ক্লাইমেট চেঞ্জের কারণে আপনার সমুদ্রের উচ্চতার লেভেল বৃদ্ধি পাচ্ছে, যেটার কারণে আপনার স্লো ডাউন করে দেয়, এই সি লেভেলের রাইজটা স্লো ডাউন করে দেয়, ধীর গতি করে দেয়। প্যাসেজ অর্থ পানি যে চলে যাচ্ছে, পানি যে ভাটায় পানি যে নেমে যাচ্ছে, যে পানির যে পথ পাড়ি দেওয়া, সেটা ধীর গতি সম্পন্ন হয়ে যাচ্ছে সমুদ্রে যাওয়ার পথে, এবং এই কারণেই দাজ অ্যাগ্রিভেটিং, তীব্র হচ্ছে, প্রলঙ্গিং, দীর্ঘ হচ্ছে, ফ্লাডিং, বন্যাটা তীব্র হচ্ছে এবং দীর্ঘ হচ্ছে। যেমন আগে ধরেন সমুদ্রের লেভেল অনেক নিচে ছিল, আমাদের নদীর প্রাণীগুলো দ্রুত চলে যেত সমুদ্রে, এখন আইসা কিন্তু সেটা হচ্ছে না। এবং আপনারা যদি দেখেন নোয়াখালীর দক্ষিণে কিন্তু খুব কাছেই কিন্তু সমুদ্রটা, এখন সমুদ্রটা যদি অনেক নিচে থাকতো, দ্রুত কিন্তু পানি নিষ্কাশন হয়ে যেত। আশা করি বুঝতে পারছেন। ইন দ্য কামিং ডেজ, আসন্ন দিনগুলোতে, দিস মে প্লে আ সিগনিফিকেন্ট রোল ইন ফেনী, নোয়াখালী ডিস্ট্রিক্টস, মানে এখানে একটা সিগন্যাল দিয়ে দিচ্ছে সামনের দিনগুলোতেও ফেনী এবং নোয়াখালী ডিস্ট্রিক্টে কিন্তু বন্যা এরকম আরও হবে, কারণ সি লেভেল আরও বাড়বে, হুইচ আর ক্লোজ টু দ্য সি, কারণ হচ্ছে তারা সমুদ্রের পারে। দ্য রিজিওনাল ড্রাইভার্স, এবার বলতেছে ভারতের কথা। আসলে ভারত, আঞ্চলিকভাবে ভারত আসলে আমাদের কীভাবে বন্যার কারণে দায়ী। Regional drivers are rooted in the fact that about 90% of the water that flows through Bangladesh river, অর্থাৎ বাংলাদেশে নদীতে প্রবাহিত হওয়া 90% পানি উৎপত্তি হয় আউটসাইড, মোস্টলি ইন ইন্ডিয়া, বিশেষ করে ইন্ডিয়াতে উৎপত্তি হয়। অলমোস্ট অল দ্য ওয়াটার ফ্রম দ্য টরেন্সিয়াল রেইন মানে এখানে প্রচুর বৃষ্টিপাতের যে পানিগুলো, দ্যাট ফেল ইন ত্রিপুরা, যে বৃষ্টিপাতটা ত্রিপুরাতে হয়েছিল, বৃষ্টিপাতের পরিমাণ বলছে 330 মিলিমিটার ইন জাস্ট 2 days, 2 দিনে 330 মিলিমিটার, যেটা এক বছরে হয় সেটা 2 দিনে হয়ে গেছে, 21 এবং 22 তারিখ আগস্টের। এই সকল পানিগুলো, এই বৃষ্টিপাতের সকল পানিগুলো, এই ওয়াটারটা হচ্ছে সাবজেক্ট। কেমন রেইন কেম, এই বৃষ্টিটা কেম টু বাংলাদেশে আসছে, এই বৃষ্টির পানি বাংলাদেশে আসছে থ্রু গুমতি, খাওয়াই, তারপর ফেনী, মুহুরী, মানু অ্যান্ড আদার রিভার্স, এই নদীগুলোর মধ্যে দিয়ে বাংলাদেশের পানিগুলো আসছে, অ্যান্ড অ্যাডেড টু রেইন ওয়াটার দ্যাট ফেল ইনসাইড বাংলাদেশ, এবং এর সাথে যুক্ত হয়েছে বাংলাদেশে যে বৃষ্টিপাত হয়েছে সেটা টু কজ দ্য ফ্লাডিং, এবং এই দুইটাই বন্যার সৃষ্টি করছে।
অর্থাৎ এখানে কেউ বাঁধ ছেড়ে দিয়েছে একদম বন্যা সৃষ্টি, বিষয়টা তা না। বিষয়টা ছিল যে প্রচুর বৃষ্টিপাত হয়েছে ত্রিপুরা, তার বৃষ্টির পানি উজান থেকে ভাটিতে আসবেই সেটা। সাম ওয়াটার অলসো কেম ফ্রম রিজার্ভার, কিছু পানি রিজার্ভার থেকে আসছে। এখানে রিজার্ভার শব্দের অর্থটা যদি আপনারা একটু দেখেন, এগুলো হচ্ছে রিজার্ভার, এ প্লেস ফর স্টোরিং লিকুইড স্পেশালি ন্যাচারাল আর আর্টিফিশিয়াল লেক প্রোভাইডিং ওয়াটার। আর্টিফিশিয়াল লেক, রিজার্ভার শব্দটা বুঝতে হবে আপনাদের। আমাদের কাপ্তাই লেক আছে, আমি ইনফ্যাক্ট কাপ্তাই লেকে গিয়েছি। কাপ্তাই লেক হচ্ছে লেক, একটা আর্টিফিশিয়াল লেক। এই লেকের চারিদিকে বাঁধ দিয়ে ড্যাম তৈরি করে এখানে পানি আটকে রাখা হয়েছে বিদ্যুৎ উৎপাদন করার জন্য। কেমন, এটা হচ্ছে রিজার্ভ। তো এমনি রিজার্ভার তো যে কোনো পানি জমা থাকে যে জায়গায়, সেটাকে বলে রিজার্ভার, যদি ছবিতে দেখতে পান। এখানে বলে এ লার্জ সাপ্লাই অফ সামথিং, কোনো কিছুর প্রচুর পরিমাণে থাকাতে এখানে ওয়াটার রিজার্ভার মানে প্রচুর ওয়াটার থাকে। এইখানে প্রবলেমটা কি হয়েছে, এখানে প্রবলেমটা হয়েছে আমাদের কাপ্তাই লেকের মতো তাদেরও একটা সাম ওয়াটার কেম ফ্রম রিজার্ভার, তাদের একটা রিজার্ভার ছিল যেটা থেকে আসছে। অ্যাবাউট 60 স্কোয়ার কিলোমিটার, এই রিজার্ভারটা প্রায় 60 বর্গ কিলোমিটার অফ দ্য 30 মিটার টল ডাম্বুর ড্যাম, এটারে বলে ডাম্বুর ড্যাম বাঁধ, ডাম্বুর বাঁধ। এই ডাম্বুর বাঁধ 30 মিটার, বেশি না, 30 মিটার আসলে বেশি, 30 মিটার উচ্চের এই বাঁধ থেকে দ্যাট ইন্ডিয়া হ্যাজ কনস্ট্রাক্টেড, যে বাঁধটা ইন্ডিয়া নির্মাণ করছিল অন দ্য গুমতি রিভার, অ্যাবাউট 120 কিলোমিটার ফ্রম দ্য বাংলাদেশ বর্ডার। এবং এই বাঁধটা, এই রিজার্ভারটা, যে রিজার্ভারটাকে দূষী করা হচ্ছে সেটা বাংলাদেশ থেকে 120 কিলোমিটার, বাংলাদেশের বর্ডার থেকে 120 কিলোমিটার দূরে। আমরা যদি এটা দেখি, এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে বাংলাদেশের বর্ডার, আর এইটুকু হচ্ছে 120 কিলোমিটার। এইখানেই আপনার এই বাঁধটা দেওয়া হয়েছে তারা। এই যে ডাম্বুর ওয়াটারফল, ডাম্বুর বাঁধ, এই আমাদের অনেকটা। তো এই বাঁধের কথা বলছে। সাম রিপোর্ট সাজেস্ট দ্যাট, কিছু রিপোর্টে আসছে যে গেটস অফ দিস রিজার্ভার, এই বাঁধের যে গেটগুলো আছে, ড্যামগুলো আছে, ওয়ার ডেলিভারেটলি ওপেন, ইচ্ছাকৃতভাবে খুলে দেওয়া হয়েছিল টু রিলিজ ওয়াটার, পানি ছেড়ে দেওয়ার জন্য। তো আবার এর উত্তরে ইন্ডিয়ান হাই কমিশনার টু বাংলাদেশ হাউএভার মেনটেইনড দ্যাট তিনি বলছে যে রিলিজ ওয়াজ অ্যান অটোমেটিক প্রসেস। বলছে এরকম কাপ্তাই লেক অথবা আপনার ডাম্বুর বাঁধ, এগুলো আসলে পানি অটোমেটিকভাবেই রিলিজ হয়ে যায়, ট্রিগার্ড বাই দ্য রিজার্ভার্স ওয়াটার লেভেল অ্যাক্সিডিং এ সার্টিন লিমিট। অর্থাৎ ওয়াটার, এটা যে এই রিজার্ভারের যেই ওয়াটার লেভেল আছে সেটা যদি একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করে, তখন আপনার অটোমেটিক্যালি পানি সেখান থেকে নিষ্কাশন হয়। বি দ্যাট ইট অ্যাজ ইট মে, বলছে এটা হোক অথবা নাই হোক, যাই হোক, দেয়ার ইজ নো ডাউট দ্যাট, কোনো সন্দেহ নাই যে ওয়াটার রিলিজ ফ্রম দ্য রিজার্ভার থেকে আসা পানি অ্যাডেড টু দ্য ভলিউম অফ ওয়াটার, এবং আমাদের বৃষ্টির যে পানি আছে সেটার সাথে যুক্ত হয়েছে, এবং সব কিছু মিলিয়ে আসলে বন্যাটা হয়েছে। দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ দ্য ইনক্রিজিংলি ম্যান মেড ক্যারেক্টার অফ ফ্লাডিং ইন বাংলাদেশ। এখানে বলছে এটা হচ্ছে আরেকটা উদাহরণ, দিন দিন যে মানব সৃষ্ট যে বন্যা বাংলাদেশে হচ্ছে। ফ্লাডিং কজড অ্যান্ড অ্যাগ্রিভেটেড বাই ডিসিশনস মেড বাই দ্য অপারেটর্স অফ দ্য ড্যামস। বলছে এই বন্যাগুলো আসলে ঘটে, এবং এই বন্যাগুলো দিন দিন বেড়ে যাচ্ছে কিছু সিদ্ধান্তের কারণে, এই ড্যাম ব্যবহারকারীদের কিছু সিদ্ধান্তের কারণে। অ্যান্ড ব্যারেজ, ড্যাম ব্যারেজ একই কথা, এই বাঁধ যে নির্মাণ করে তাদের সিদ্ধান্তের কারণে দিন দিন বেড়ে যাচ্ছে। দ্যাট ইন্ডিয়া হ্যাজ বিল্ট অন অলমোস্ট অল রিভার্স, অর্থাৎ ইন্ডিয়া তার যেই নদীতে যে বাঁধ নির্মাণ করছে, সে বাঁধ নির্মাণের কারণেও কিন্তু এগুলো হচ্ছে। দ্যাটস ইট শেয়ার্স, যে নদীগুলো বাংলাদেশের সাথে শেয়ার করে উইথ বাংলাদেশের সাথে। কনসিকুয়েন্টলি ইন্ডিয়াস রিভার ইন্টারভেনিং স্ট্রাকচার্স, অর্থাৎ ইন্ডিয়ার নদীতে যেই স্থাপনাগুলো হচ্ছে, মানে যে বাঁধগুলো হচ্ছে, নট অনলি রিডিউস ড্রাই সিজন ফ্লো, অর্থাৎ এই বাঁধগুলোর কারণে শুষ্ক মৌসুমে আমাদের কমে যায় ফ্লো, পানির প্রবাহ কমে যায় বাংলাদেশের নদীগুলোতে, বাট হ্যাভ অলসো বিকাম এ সোর্স অফ আনটাইমলি অ্যান্ড মোর সিভিয়ার ফ্লাডস।
তো এই কারণে আসলে কেমন হ্যাভ অলসো বিকামে এই নদীগুলি কী হয়েছে একটা উৎস, বন্যার একটা উৎস হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। দিস হ্যাজ পার্টিকুলারলি বিন দ্য কেস উইথ দ্য তিস্তা বেসিন ইন বাংলাদেশ। এখানে উদাহরণ হিসেবে বলছে বিশেষ করে তিস্তা বেসিন বলার অর্থ হচ্ছে কোনো নদীর যেখানে আমরা যেটা বলি নাব্যতা, এটা একটা বেসিন, হ্যাঁ, রিজার্ভর বেসিন একই কথা, হ্যাঁ, মানে যেটুক নদীটা আপনার পাশে দাঁড়ায় দেখতে পান সেটাই নদীর বেসিন। বলছে তিস্তা বেসিনের কথাই যদি বলেন, হোয়ার যেখানে রেসিডেন্টস হ্যাভ উইটনেসড, স্থানীয় মানুষরা দেখেছে 7 সাচ ফ্লাডস, এরকম 7টা বন্যার ঘটনা ঘটে ইন রিসেন্ট ইয়ার অ্যালোন, সাম্প্রতিক বছরগুলোতে। ইট ইজ ওয়েল নোন দ্যাট, এটা সবাই জানে যে প্রিভিয়াস গভর্নমেন্ট, এর আগের সরকার, শেখ হাসিনার সরকার ফেইল মিজারেবলি, তারা ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে ইন প্রোটেক্টিং বাংলাদেশ রাইটস অন ইটস রিভার্স। নদীর উপরে যে বাংলাদেশের যে অধিকার আছে সেই অধিকারগুলো প্রতিষ্ঠা করতে, ভারতের থেকে হিস্সা বুঝে নিতে বাংলাদেশের আগের সরকার ব্যর্থ হয়েছে, মিজারেবলি ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে। ফর পলিটিক্যাল রিজনস, রাজনৈতিক কারণেই হোক, ইট অ্যাপ্রোচড, ইট মানে সরকার, বাংলাদেশ সরকার, শেখ হাসিনা সরকার অ্যাপ্রোচড ইন্ডিয়ার কাছে তাদের অ্যাপ্রোচ ছিল কি অ্যাজ এন সাপ্লিক্যান্ট, বৃত্ত হিসেবে, মানে তারা ইন্ডিয়ার কাছে নতজানু ছিল। এ পারসন হু আস্ক এ গড or someone who is in position of power for something in a humble way, মানে আপনি বলতে পারেন হাম্বল ওয়ে, বাংলাদেশ পানি চেয়েছে কিন্তু বিনয়ীভাবে পানি চাইছে, স্ট্রংলি দাবি করে নাই, ওইটুকু করতে পারে নাই। বাংলাদেশ সরকার ইন্ডিয়ার কাছে নতজানু ছিল অ্যান্ড অ্যালাউড ইট, এবং বাংলাদেশ সরকার ইন্ডিয়াকে, ইট মানে ইন্ডিয়া, এই অ্যালাউয়ের আগে বাংলাদেশ অ্যালাউড ইট, বাংলাদেশ ইন্ডিয়াকে সুযোগ করে দিয়েছে টু ডু হোয়াট এভার ইট ওয়ান্টেড, যা খুশি তারা তাই যেন করে উইথ দ্য রিভার্স। অর্থাৎ বাংলাদেশের সরকারের দুর্বলতার সুযোগে ইন্ডিয়া যা খুশি তা করছে উইথ লিটল রেসিস্টেন্স অফার্ড, এবং বাংলাদেশ সরকার এতে কোনো বাধা দেয়নি। ইয়েট জাস্ট এজ বাংলাদেশ ডিপেন্ডস অন ইন্ডিয়া ফর রিভার ফ্লোস, যদিও মানে বলতেছে যদিও বাংলাদেশ আসলে নদীতে পানি আসার জন্য ইন্ডিয়ার উপরই ডিপেন্ড করতে হয়, কেমন, যেহেতু নদীগুলো ইন্ডিয়া থেকে আসে, ইন্ডিয়া অলসো ডিপেন্ডস অন বাংলাদেশ, এবং ইন্ডিয়াও বাংলাদেশের উপর ডিপেন্ড করে ফর ইজি অ্যাক্সেস টু ইটস 7 নর্থ ইস্টার্ন স্টেটস, এবং ইন্ডিয়াও বাংলাদেশের উপর ডিপেন্ড করে যাতে সহজে তারা তাদের উত্তর পূর্ব স্টেটগুলোতে প্রবেশ করার জন্য। আমরা যদি বাংলাদেশ ম্যাপটা একটু দেখাই আপনাদেরকে, ম্যাপটা তো এখানে আছে, এই জিনিসটা একটু, এই যে ম্যাপটা, এই যদি বাংলাদেশের ম্যাপটা দেখেন, এখানে যদি দেখেন এই হচ্ছে ইন্ডিয়া, এই যে এইখানে এই জায়গাটার কথা বলছে, এখানে এই জায়গাটা চিকেন নেক বলে এটাকে, এই জায়গাটা বাংলাদেশের, এই জায়গাটার পরে তাদের 7টা স্টেট আছে এখানে, আসাম, তারপর আপনার মেঘালয়, কেমন, মিজোরাম, এই স্টেটগুলোতে প্রবেশ করার জন্য বাংলাদেশের এই জায়গাটা তারা ব্যবহার করে ইন্ডিয়া। তো এই জায়গাটা তো ন্যারো, এই কারণে ইন্ডিয়ার প্যাসেজটা স্মুথ না। তো বলতেছে আমরা যেমন বাংলাদেশ যেমন তাদের নদীগুলোর পানিগুলো ব্যবহার করি, ভারতও কিন্তু আমাদের এই স্টেটগুলো সুন্দরভাবে এর জন্য বাংলাদেশের উপর ডিপেন্ড করে। আচ্ছা, অনেক পলিটিক্যাল বিষয় হয়ে যাচ্ছে, তো যাই হোক, এত বেশি হাইপ হওয়ার কিছু না, এগুলো ইন্ডিয়া অলসো ডিপেন্ডস অন বাংলাদেশের উপর নির্ভর করে ইন্ডিয়া ফর ইজি অ্যাক্সেস টু ইটস 7 নর্থ ইস্টার্ন স্টেটস, তার স্টেটগুলো ইজি অ্যাক্সেস প্রবেশ করার জন্য। ইন 2013 সালে দ্য বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক, এটা একটা প্রতিষ্ঠান, তারা কী করছে, পুট ফরওয়ার্ড দ্য ট্রানজিট, তারা বাংলাদেশের সরকারের সুপারিশ করছিল মনে হয় যে আপনি ট্রানজিট দিয়ে দেন ইন এক্সচেঞ্জ ফর রিভার্স, নদীর বিনিময়ে। বলছে আপনারা এই ইন্ডিয়াকে এখানে এই এরিয়াগুলোতে প্রবেশ করার জন্য, এই স্টেটগুলোতে প্রবেশ করার জন্য এদিক দিয়ে ট্রানজিট, শুধু এটিকের কথা বলছে না, এইগুলোর কথাও বলছে, এগুলো তো তারা তো এদিক দিয়ে যাইতে পারে, কিন্তু এদিক দিয়ে তো ইজি অ্যাক্সেস। তো বলতেছে আপনি ট্রানজিটের বিনিময়ে নদীগুলো চেয়ে নেন, হ্যাঁ, ট্রানজিট ইন এক্সচেঞ্জ ফর রিভার্স, ট্রানজিটের বিনিময়ে রিভারগুলো নিয়ে নেন, এটা একটা ফর্মুলা দেওয়া হয়েছিল। কে দিয়েছে ফর্মুলা? বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক, আন্ডার হুইচ, যেটার মাধ্যমে ইন্ডিয়া উড রেস্টোর দ্য ন্যাচারাল ফ্লোস অফ দ্য শেয়ার্ড রিভার্স, এবং এর কারণে ইন্ডিয়া উড রেস্টোর, ফিরিয়ে আনবে ন্যাচারাল ফ্লো, পানির গতি ফিরিয়ে আনবে, হ্যাঁ, অভিন্ন নদীগুলোতে, তার মানে আমাদের নদীর পানির অংশ দিবে। ইন এক্সচেঞ্জ, এর বিনিময়ে বাংলাদেশ উড গ্র্যান্ট, এখানে পারবে, এখানে উড গ্র্যান্ট
উড রেস্টোর, তারা পানির গতি ফিরিয়ে আনবে। আমরা উড গ্র্যান্ড ইন্ডিয়া ট্রানজিট, আমরা তাদেরকে ট্রানজিটের সুবিধা দেবো, ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটিস দেবো। ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটিস বলতে ট্রানজিট তো বুঝতেই পারছেন যে এক দেশ দিয়ে আরেক দিকে দেশে যাওয়াটাই হচ্ছে ট্রানজিট। যেমন ধরেন আপনি হংকং হয়ে কানাডাতে যাবেন, তাহলে হংকংটা আপনার, যে বাংলাদেশ থেকে বিমানে উঠলে হংকংটা আপনার ট্রানজিট। তো এখন আপনার এখানে আবার ট্রান্সশিপমেন্ট, তাহলে কি ট্রান্সশিপমেন্ট হচ্ছে, আমি আই এম নট শিওর দ্যাট আই উড বি এইবল টু ক্লারিফাই ইট। ট্রান্সশিপমেন্ট মেবি আপনি ধরেন বঙ্গোপসাগরের আমাদের চিটং পোর্টে আপনি একটা ভ্যাসেল ভিড়াইছেন, ভিড়ানোর পরে ভ্যাসেলে এক ট্রাক কম্পিউটার আছে। এই কম্পিউটারগুলো ইন্ডিয়ান, বাংলাদেশের না। বাংলাদেশ কী করলো, চিটং পোর্টে এগুলো চিটং থেকে ট্রাকে তাদের ইন্ডিয়ার বর্ডারের কাছে নিল, নিয়ে ইন্ডিয়ার আবার ট্রাক দিয়ে নিয়ে গেলো। এই যে সে এটা ব্যবহার করলো, এটা হচ্ছে ট্রান্সশিপমেন্ট মেবি। তো বলছে বাংলাদেশ ইন্ডিয়াকে ট্রান্সশিপমেন্ট দিবে, ট্রানজিট দিবে, হ্যাঁ, টু অ্যাক্সেস ইটস নর্থ ইস্টার্ন স্টেটস, যাতে তারা নর্থ ইস্টার্ন স্টেটসে নিতে পারে। তো আপনি আবার যদি দেখেন, তো তারা যেন তাদের এই অঞ্চল থেকে, এটা তো ইন্ডিয়ার মেইনল্যান্ড, হার্টল্যান্ড, এই হার্টল্যান্ড থেকে যেন তারা এইখানে তাদের ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট হওয়া মানে টোটাল মানে আপনার মধ্য দিয়ে যাওয়া ট্রানজিট, আর ট্রান্সশিপমেন্ট হচ্ছে তারা কেউ আসবে না, তারা এখানে এসে পণ্য নামিয়ে দিবে, বাংলাদেশের ভ্যাসেল দিয়ে এখানে যাবে, আবার এখান দিয়ে তারা নিয়ে নিবে। এটা হচ্ছে ট্রান্সশিপমেন্ট। বাপা অ্যান্ড ব্যান হ্যাভ অলসো বিন আর্জিং, অর্থাৎ এই দুইটা প্রতিষ্ঠানও রিকোয়েস্ট করে যাচ্ছে বাংলাদেশ সরকারকে টু সাইন দ্য 1997 UN Convention on the Law of the Non-Navigational Uses of International Water Sources। তো এখানে এটা একটা জাতিসংঘের নদী আইন একটা বলে একটা কথা আছে, আন্তর্জাতিক নদী আইন, যেখানে বাংলাদেশ এই দুইটা প্রতিষ্ঠান বারবার বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করছে তারা যেন সাইন করে নেয়, আন্তর্জাতিক নদী আইনে সাইন করে নেয়। মানে আন্তর্জাতিক নদী আইনে বাংলাদেশ সাইন করতে চায়, কিন্তু যেই দেশগুলো উজান আছে সেই পৃথিবীর কোনো উজানের দেশে এই আইনে সাইন করতে চায় না, কিন্তু চায় না, কেউ করেও না। উজানের দেশ বাটির দেশকে সাইন করে তারা উজানের দেশেরা বিপদে পড়তে চায় না, হুইচ ফরবিডস। এবং এইটাতে যদি সাইন করা হইতো 1997 সালে জাতিসংঘের এই সম্মেলনের আন্তর্জাতিক নদী আইনের এই যেই আইনটা আছে, যেটা অনুযায়ী বলা আছে, নিষেধ করছে যে কান্ট্রি ফ্রম ইন্টারভিনিং, যেন কোনো দেশ বাধা না দেয় ইন শেয়ার্ড রিভার্স, অভিন্ন নদীতে কোনো বাঁধ তৈরি না করে, উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য আদার কো রাইপারিয়ান কান্ট্রিজ। অর্থাৎ আমরা এখানে কো রাইপারিয়ান কান্ট্রিজ হচ্ছে আমরা যারা অভিন্ন নদী শেয়ার করি, মানে ভাটির দেশ, এটা বলছে ভাটির দেশের সাথে যেন সম্মতি ছাড়া তারা কোনো বাঁধ নির্মাণ না করে। ওই হোপ, আমরা আশা করি দ্যাট দ্য ইন্টারিম গভর্নমেন্ট, বর্তমানের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের গভর্নমেন্ট উইথ এ রিনাউন্ড এনভায়রনমেন্টালিস্ট ইন চার্জ অফ দ্য ওয়াটার মিনিস্ট্রি, যেহেতু পানি মন্ত্রণালয়ে একজন বিখ্যাত প্রসিদ্ধ একজন পরিবেশবিদ আছে, তার নেতৃত্বে ইউনূস সরকার কী করবে, ইন্টারিম গভর্নমেন্ট সাবজেক্ট উইল লুজ নো টাইম, তারা কোনো সময় অপচয় করবে না, টু সাইন দ্য 1997 UN কনভেনশন। তারা 1997 সালে জাতিসংঘের কনভেনশন, নদী আইন কনভেনশন সাইন করে নিবে ভারতরে দিয়ে, অ্যান্ড ইউজ ইট ইন নেগোসিয়েশনস উইথ ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করে নিবে আন্ডার দ্য ট্রানজিট ইন এক্সচেঞ্জ ফর রিভার্স, এবং এর বিনিময়ে ট্রানজিট তারা দিতে পারবে। ট্রানজিট দেওয়ার বিনিময়ে তারা যেন এটা সাইন করে নেয়। আসলে ইন্টারন্যাশনাল পলিটিক্সটাই হচ্ছে, রিজনাল পলিটিক্সটাই হচ্ছে এরকম, কিছু দিবেন আপনি, তারপর কিছু নিয়ে নেবেন। অফকোর্স অবশ্যই ন্যাশনাল রিভার্স। এবার আমাদের দেশের, আমাদের নিজস্ব সমস্যা কী, তো সেটা বলছে ন্যাশনাল অথবা ডোমেস্টিক যে সমস্যা, আর দ্য ওয়ান্স ওভার হুইচ বাংলাদেশ হ্যাজ দ্য গ্রেটেস্ট কন্ট্রোল। বলছে রিজনাল কোনো বিষয় ইন্ডিয়ার উপরে আমাদের কোনো আসলে তেমন কিছু করার নাই, ইন্ডিয়া রাজি হইলেই আমরা পারবো, নয়তো আমরা পারবো না। তারাও তো তাদের যেহেতু কৃষক 60 থেকে 80 হাজার কৃষক প্রতি বছর মঙ্গায় পানির অভাবে মারা যায়, তারাও তো তাদের হিসেব করবে, তাদের কাছ থেকে পাশ করিয়ে নেওয়াটা সহজ হবে না। এবং যেহেতু ইন্টারন্যাশনাল যারা ক্লাইমেট চেঞ্জের জন্য যারা ক্যাপিটালিস্ট রাষ্ট্রগুলো দায়ী, তারাও যেহেতু তাদের উপরে যেহেতু আমাদের কন্ট্রোল নাই, তাহলে আমাদের সবচেয়ে বেশি কন্ট্রোল আছে
গ্রেটেস্ট কন্ট্রোল আছে আমাদের নিজেদের উপর, আমরা নিজেরা নিজেদের নদীর কী করতে পারি। ইন দিস রিগার্ড এই ক্ষেত্রে দ্য কারেন্ট ফ্লাডস ফার্দার ভিন্ডিকেট দ্য নেসেসিটি অফ মুভিং ওয়ে ফ্রম দ্য কর্ডন অ্যাপ্রোচ। এখানে একটা নির্দিষ্ট সায়েন্টিফিক অ্যাপ্রোচের কথা বলছে, যে বর্তমান সময়ে যে বন্যা পরিস্থিতি সেটা আমাদেরকে আরও বেশি ভিন্ডিকেট করছে। ভিন্ডিকেট মানে ভয় দেখাচ্ছে, ভিন্ডিকেট শো সামথিং টু হ্যাভ বিন রাইট অর ট্রু অর শো সামথিং টু বি ফ্রি ফ্রম গিল্ট অর ব্লেম। কেমন এখানে আমাদেরকে মানে বলছে যে আমরা যেন এই কর্ডন অ্যাপ্রোচ থেকে ফিরে আসি টুয়ার্ডস দ্য রিভার্স। নদী নিয়ন্ত্রণে আমরা যে কর্ডন অ্যাপ্রোচ ফলো করছি, সেই কর্ডন অ্যাপ্রোচ যে সঠিক নয় সেটা আমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছে। ইন দিস রিগার্ড কারেন্ট ফ্লাড ফার্দার ভিন্ডিকেট দ্য নেসেসিটি অফ মুভিং ওয়ে, যে মুভিং ওয়ে ফিরে আসা, আমরা যেন কর্ডন অ্যাপ্রোচে নদীর শাসন করছি সেখান থেকে যেন আমরা ফিরে আসি। তার মানে আমাদের বর্তমান রিভার ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে কর্ডন অ্যাপ্রোচ, যেটা একটা ফল্টি অ্যাপ্রোচ। তো ফল্টি অ্যাপ্রোচ কেন? হুইচ বাংলাদেশ হ্যাজ বিন ফলোইং, এই প্রক্রিয়াটা বাংলাদেশ, এই পদ্ধতিটা বাংলাদেশ ফলো করছে সিন্স দ্য 1950s, আপনার 1950 দশকের সময় থেকেই। টু দ্য ওপেন অ্যাপ্রোচ, অর্থাৎ আমরা ওপেন অ্যাপ্রোচ ফলো না করে কর্ডন অ্যাপ্রোচ ফলো করছি। ওয়াইল দ্য ফর্মার বলতে বোঝাচ্ছে কর্ডন অ্যাপ্রোচ। তো কর্ডন অ্যাপ্রোচটা কি সেটা এখানে হয়তো বলবে স্ট্রাইপস টু কনস্ট্রিক্ট রিভার্স। তো এই কর্ডন অ্যাপ্রোচ অনুযায়ী, কর্ডন এই স্ট্রাইপসটা এখানে এই অ্যাপ্রোচে সবসময় চেষ্টা করা হয় কনস্ট্রিক্ট রিভার্স, নদীগুলোকে সীমাবদ্ধ করা, ন্যারো করে ফেলা, বাই কনস্ট্রাক্টিং এম্বাঙ্কমেন্টস, বাঁধ নির্মাণ করা, অর্থাৎ নদীকে শক্তি দিয়ে প্রয়োগ করা, নদীর উপরে আমাদের যে আর্টিফিশিয়াল শক্তি সেটা প্রয়োগ করা, নদীর নিজেরা শাসন করা। কনস্ট্রিক্ট শব্দটা সেটাই বলছে। কনস্ট্রিক্ট শব্দটা আমরা দেখব, কনস্ট্রিক্ট বিকাম টাইটার ন্যারোয়ার, কোনো কিছু ন্যারো করে ফেলা, মেক সামথিং বিকাম টাইটার অ্যান্ড ন্যারোয়ার, কোনো কিছু ন্যারো করে ফেলা। টু লিমিট অ্যান অ্যাক্টর বিহেভিয়ার, অর্থাৎ নদীর বিহেভিয়ার আমরা কন্ট্রোল করা। বলছে এই কর্ডন অ্যাপ্রোচের মাধ্যমে আসলে আমরা নদীগুলোকে নিজেরা বাঁধ নির্মাণ করছি নদীর উপরে, টু দেয়ার চ্যানেলস, নদীর প্রবাহ পথে আমরা বাঁধ নির্মাণ করছি। দ্য লেটার কিন্তু ওপেন অ্যাপ্রোচের কথা বলবে। দ্য ফর্মার মানে এখানে কর্ডন অ্যাপ্রোচ, দ্য লেটার মানে হচ্ছে ওপেন অ্যাপ্রোচ। তো ওপেন অ্যাপ্রোচে কী বলা আছে? অ্যালাউস রিভার্স টু ফ্লো অন টু দ্য ফ্লাড প্লেইনস, কিন্তু এই এম্বার্কমেন্টস থাকবে না। ওপেন অ্যাপ্রোচে আপনি নদীর নিজে শাসন করবেন না। ডিউরিং দ্য রেইনি সিজনের সময় নদী যেদিকে যেতে চায়, যা কিছু প্লাবিত করতে চায় সেদিকে নদী যাবে। নদীকে মানে উত্তক্ত, বিরক্ত অথবা শক্তি প্রয়োগ করা যাবে না। এটা যদি করেন তাহলে কি হবে? ইট অ্যালাউস ফ্লাড প্লেন্স টু সার্ভ এজ অ্যান এডিশনাল প্যাসেজ ফর রিভার। এর কারণে আপনার এই ফ্লাড প্লেন বলতে বোঝা যায় নদীর আশেপাশের যেই জমি, নিম্নভূমি যেখানে প্লাবিত হয় সেটাকে ফ্লাড প্লেন্স বলছে। অর্থাৎ এই পদ্ধতিতে ফ্লাড প্লেনগুলো অতিরিক্ত নদীর গতিপথের একটা নদীর সাথে কাজ করে, টু মুভ টু দ্য সি, এবং একসাথে সাগরে যায় মিলিত হয়। ফ্লাড প্লেনসগুলো নদী থেকে আলাদা করা হয় না। অ্যান্ড ফর দ্য সেডিমেন্ট টু বি ডিপোজিটেড, এবং এই ফ্লাড প্লেনের অন ফ্লাড প্লেনস, এবং এই ফ্লাড প্লেনেই নদীর যেই সেডিমেন্টগুলো আছে, নদীর পলি আছে, টু বি ডিপোজিটেড, ফ্লাড প্লেনে যা জমা হয়। অর্থাৎ ফ্লাড প্লেনগুলো যদি নদীর পাড়ে থাকে তাহলে নদীর জন্য ভালো। নদীর তলাতে, নদীর গর্ভে সেডিমেন্ট জমা না হয়। সেডিমেন্ট মানে পলি, এক কথায় মাটি, যেটা নদী ভরাট করে। অনেকে বলে না ড্রেজিং করে নদীকে মাটি উঠানো হয়, আসলে ড্রেজিং করে নদী থেকে সেডিমেন্ট উঠানো হয়। তো সেটা নদীর মধ্যে না পড়ে ফ্লাড প্লেনে যায় পড়ে। তাহলে বুঝতেই পারছেন নদীটা খরস্রোতা থাকে সবসময় ফ্লাড প্লেন যদি কাজ করে। রেইজিং দেয়ার এলিভেশন, এবং এর কারণে আস্তে আস্তে এই নদীর পাড়ের যে চরগুলো আছে সেগুলো বাড়তে থাকে, বড় হতে থাকে। যদি নদীর পাড়ের চরগুলো বড় হতে থাকে নদীর গর্ভটা কিন্তু এই সেডিমেন্টটা পড়ে না, তখন ভালো হয়। আন্ডার দ্য কর্ডন অ্যাপ্রোচে দ্য অপোজিট হ্যাপেন্স, বিপরীত দিকে হয়। মানে সেডিমেন্টটা তখন কী হয়? দ্য এলিভেশন, অর্থাৎ নদীর যে উচ্চতা বৃদ্ধি পায়, পলির যে উচ্চতা বৃদ্ধি পায় অফ ফ্লাড প্লেন্স ক্যানট ইনক্রিজ। আপনার কর্ডন সিস্টেমে ফ্লাড প্লেনটা দিন দিন, অর্থাৎ চরগুলো দিন দিন বড় হয় না। ওয়াইল সেডিমেন্ট গেট ডিপোজিটেড, এই
পলিগুলো যা জমা হয় নদীর পেটে, রেজিং দেয়ার লেভেল, এবং নদী মানে চর বৃদ্ধি না পায় তখন নদীর পেট আস্তে আস্তে ভরে যায়, রেজিং দেয়ার লেভেল। এর ফলে কি হয়, কনসিকুয়েন্টলি মানে অ্যাজ এ রেজাল্ট, এর ফলে কি হয়, আফটার সাম টাইম, কিছুদিন পরে দ্য রিভার বেড, নদীর গর্ভ রিচেস অ্যান এলিভেশন, আস্তে আস্তে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ভরে যায়, দ্যাট ইজ হায়ার দেন দ্যাট অফ দ্য অ্যাডজয়নিং ফ্লাড প্লেন্স, এবং যেটা পাশের যেই ফ্লাড প্লেন আছে, জমি জমা আছে, সেটার থেকেও বেশি উপরে উঠে যায়। তো নদীও সমান হয়ে গেল, পাশের জমিও সমান হয়ে গেল। পানি এখন কোথায় দিয়ে যাবে, রহিমের বাড়ির উপর দিয়ে যাবে, যেটা হয়েছে। দ্য গোমতী রিভার এম্বার্কমেন্ট, গোমতী নদীর যে বাঁধ আছে, ইলাস্ট্রেটস দিস রিভার্স আউটকাম, এই যে এই ঘটনাই ঘটছে। গোমতী নদীর পানিটা যখন আসছে, বৃষ্টির পানিটা যখন আসছে, তখন এটার বাঁধের পানি যখন আসছে, তখন রিভার্স আউটকাম হয়ে গেছে। ইন মেনি প্লেসেস অফ কুমিল্লা ডিস্ট্রিক্টের অনেক জায়গায় দ্য রিভার বেড হ্যাজ এ হায়ার এলিভেশন, নদীর তলে নদীর গর্ভই ছিল না, নদীর গর্ভ পুড়ে গেছিলো, হায়ার এলিভেশন এটা। ওয়ান ক্যান ইজিলি ইমাজিন, আপনারা সবাই এতক্ষণ যারা আর্টিকেল দেখতেছেন সহজেই আপনারা কল্পনা করতে পারেন দ্য ক্যাটাস্ট্রফি, কী দুর্ঘটনা ঘটতে পারে নদীর যদি গর্ভ না থাকে। পানির প্রবাহের পথ না থাকলে উপর থেকে পানি আসলে সেটা আপনার ঘরের উপর দিয়ে যাবে, আপনার উপর দিয়ে যাবে। দ্যাট ক্যান রেজাল্ট ইফ দ্য এনভায়রনমেন্ট ব্রিচেস ইন সাচ প্লেসেস, অর্থাৎ যেখানে নদীর গর্ভ নাই, রিভার বেড নাই, যেখানে রিভার বেডগুলো হায়ার এলিভেশন হয়ে গেছে, সেখানে যদি কোনো বাঁধ ভেঙে যায় তখন সেই পানি ভাই কোথায় দিয়ে যাবে। As seen when the embankment collapsed in বুড়িচং উপজেলা in the early hours of yesterday, গতকালকের ভোরবেলা বুড়িচং উপজেলায় একটা বাঁধ ভেঙে যাওয়ার ফলে কি ঘটনা ঘটছে সেটাই প্রমাণ। ফ্লাডিং সেভারাল ভিলেজ, কয়েকটা গ্রামকে বন্যা করে ফেলছে। অ্যাবাউট 5 লাখ পিপল আর নাও মেরুন্ড, 5 লক্ষ মানুষ এখন আটকে আছে, মেরুন্ড মানে আটকে আছে, পরিত্যক্ত আছে, ইন দ্য এরিয়া, ওই এলাকাতে। ডিয়ার লার্নার্স, আশা করি আর্টিকেলটা আপনাদের ভালো লেগেছে। বাকি আর্টিকেলটুকু আপনাদের জন্য আপনারা পড়ে নেবেন। আর এখানে আজকে গ্রামারগুলো খুব একটা আলোচনা করি না, আজকে থিমেটিক ওয়েতে আমি আগাইছি। আসলে থিমটাকে আমি আমার মতো চেষ্টা করছি। তো আপনারা সম্পূর্ণ আর্টিকেল পড়বেন, ভোকাবুলারিগুলো নোট করবেন, নতুন সেন্টেন্স তৈরি করবেন, চ্যাটজিপিটির সাহায্য নেবেন, যে আপনি আমার মেরুন শব্দটা যে স্যার বললো যে আপনার পরিত্যক্ত হওয়া কেমন। আমি যদি বলি মাই ফ্যামিলি লিভস ইন নোয়াখালী, I live in Dhaka, my village is a remote one, and my family is marooned there because of flood. Marooned, my family is marooned there. তো এই হচ্ছে বিষয়, আর্টিকেলটা পড়বেন। তো আর্টিকেলটা লিখছে ডক্টর এস নজরুল ইসলাম, দ্য ফাউন্ডার অফ বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক। একজন বিশেষজ্ঞ, উনি আসলে এই বিষয়ে এক্সপার্ট, উনি লিখছে। তো আপনারা সবাই যদি ক্লাসটা ভালো লেগে থাকে ক্লাসটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, কোনো কিছু